2022 সালে প্রায় 8,000 ভিসা, 2023 সালে এসে 6,000 ভিসা, 2024 সালে এসে 5,000 ভিসা, 2025 সালে এসে এখন পর্যন্ত 1,000 ভিসা দিছে কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। আমরা জানি এটার পিছনে দায় কার। এটা কি ডোনাল্ড ট্রাম্পের দোষ নাকি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষ? আজকে পুরো ভিডিওটা হবে এই নিয়ে। সো পুরো ভিডিওটা দেখতে থাকেন। আশা করতেছি একটা ভালো ইনফরমেশন পাবেন। ভিডিও লাস্টে কিছু টিপস শেয়ার করব ভিসা পাওয়ার ক্ষেত্রে হেল্প করে যে বিষয়গুলো। সো পুরো ভিডিওটা দেখতে থাকেন, টানবেন না কিন্তু। ওকে, শুরু করা যাক। তো বন্ধুরা, যেটা হচ্ছে আমি অলরেডি মেনশন করেছি যে প্রত্যেক বছর ভিসার পরিমাণ বা রেশিওটা কমে আসতেছে। 21 সালে ছিল সবচেয়ে বেশি, তারপর 22 সালে এসে তার চেয়ে একটু কম, 23 সালে তার চেয়ে আরও একটু কম, 24-এ এসে আরও একটু কম, 25-এ এসে এখন কমের চেয়েও কম। এটার কারণ কি? আজকে এই বিষয়টা একটু ক্লিয়ার করার ট্রাই করি। তো বিভিন্ন বুদ্ধিজীবী আছে যারা কিনা বিভিন্ন গ্রুপে বিভিন্ন কিছু শেয়ার করে যে এটা করলে ভিসা হবে, এটা করলে হবে না, এটা করলে হবে না, এটা করলে হবে। তো কনফিউজড যারা আসলে এম্বাসিতে যাবে এরা কনফিউজড। এরা চিন্তা করতেছে আমি তাইলে একটা কাজ করি, যে এম্বাসিতে যাওয়ার আগে আমি মনে হয় এটা করে যাই, না এটা ভালো না, এটা করে যাই। এই যে একটা দ্বিধাদ্বন্দ্বের মাঝখানে আছে, এটার জন্য দায়ী কারা? শুরু করা যাক। প্রথম দোষটা আনি, ডোনাল্ড ট্রাম্পের দোষ কতটুকু। প্রথমে এটা আনি। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে, ভালো কথা। এটা ট্রাম্প কেন, এটা যদি পাম্পও হয়, যেই হোক, যেই গভর্নমেন্টে আসুক না কেন, তাদের কিছু নিয়ম কানুন তারা চেঞ্জ করবে, এটা স্বাভাবিক। আগের গভর্নমেন্ট যেগুলোকে ছাড় দিছিল সে সেসব জায়গায় দেখা গেছে টাইট দিবে, কারণ তার হচ্ছে মানে অপোজিশনে তো কাজ করতে হবে, যেটা দিয়ে সে তার ইমপ্রেশন ক্রিয়েট করবে। এখন ডোনাল্ড ট্রাম্প বলতেছে সে তাদের দেশের মানুষকে একটা ফুলফিলমেন্ট দিবে, যে তারা ওই দেশের নাগরিক। এর বাইরে যারা আছে তাদেরকে প্রপারলি জাস্টিফাই করে ওখানে থাকতে হবে সব কিছুর ক্ষেত্রে। এটা সে প্রথম থেকে বলতেছে। এই জন্য সে ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক কিছু চেক করার মাধ্যমে দিচ্ছে। এর মানে এই না যে বন্ধ করে দিছে। হ্যাঁ, ঠিক আছে, মুসলিম দেশগুলোর উপরে সে একটু বেশি নজরদারির মধ্যে রাখছে। এখন আসেন 2021 আর 22-এ যেটা হয়েছে, এখনকার সিনারিও এক না। 21-22-এর আগের কথা চিন্তা করেন, যখন স্টুডেন্ট ভিসার জন্য প্রথমে ছাত্র সমাজের কথা বলতেছি, পরে সিনিয়র সিটিজেন, মানে প্রথমে F1-এর কথা বলি, তারপর আসবে B1 B2 বা আরও যে ক্যাটাগরিগুলো আছে এগুলো নিয়ে। 21, 20, 21, 22 এগুলোর আগে কি জিআরই জিমেট দিয়ে, মানে জিআরই জিমেট ছাড়া ইউএসও যেতে পারতেন না। এখন জিআরই জিমেট লাগতেছে না, আইএলটিএস, কোনো কোনো ক্ষেত্রে আইএলটিএস ছাড়াও MY সার্টিফিকেট দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারতেছেন। ফাইন। যখন রিকোয়ারমেন্ট হাই ছিল তখন কি ভিসাগুলো হচ্ছিল আস্তে 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 আস্তে। এখন রিকোয়ারমেন্ট কমাই ফেলছে, ভিসা দেওয়ার প্রবণতাও কমাই ফেলতেছে। কারণ দেখতেছে কি, এখান থেকে যাওয়ার পরে আমাদের যে ছাত্র সমাজ তারা সেখানে গিয়ে কি করতেছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতেছে, ইউনিভার্সিটি অ্যাট অ্যালাবামা, আর গিয়ে পড়তেছে আশা কলেজ। বুঝছেন ব্যাপারটা? তো ইউনিভার্সিটির টিউশন ফি না দিয়ে একবার চেঞ্জ করে ফেলতেছে, আবার ইচ্ছা মতো কেউ পড়তেছে কেউ পড়তেছে না, মানে একবার যাইতে পারলেই হচ্ছে। এই যে রেকর্ডটা খারাপ করছে, এটার জন্য ভুক্তভোগী হচ্ছে বাকিরা। আবার অনেকে তো ফেক ডকুমেন্টস করেও গেছে, স্টিল এখনও যাচ্ছে। তা আমার কথা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, চুরির বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, কিন্তু তুমি ধরা পড়ো নাই। এই কেসগুলো অন্যান্য জনের ক্ষেত্রে এটা কি অনেক বড় কাটা হয়ে দাঁড়াবে। সো ডোনাল্ড ট্রাম্প এগুলোকে কমানোর জন্য হার্ড হয়ে গেছে। সে হার্ড হয়ে গেছে মানে কি, ইমিগ্রেশন টাইট হয়ে গেছে। তখন গিয়ে এই যে এত রকমের চেক, সিকিউরিটি চেক, ফেসবুক চেক, তারপর কি হিস্ট্রি চেক, তারপর কি ডকুমেন্টেশন চেক, ব্যাংক চেক, এই চেক সেই চেক, সব চেকিং চলতেছে। আর এই চেকিং থেকে বের হওয়া কি এত সহজ না? সহজ না। ডোনাল্ড ট্রাম্প যদি গভর্নমেন্ট থেকে সরেও যায়, এরপর যারাই আসবে, অলরেডি যে সমস্ত কান্ট্রি থেকে ডকুমেন্টেশন ফেক হয় বা স্টুডেন্টরা গিয়ে না পড়ে, তাদের তো লিস্ট হয়ে গেছে।
এগুলোকে সবসময় নজরদারির মধ্যেই রাখবে। ইউকের কথা চিন্তা করেন, ইউকেতে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, ভালো কথা। চেঞ্জ হওয়ার পরে কি আপনার মনে করেন স্টুডেন্টদের যে বিষয়টা থাকে, স্টুডেন্ট ভিসা, এগুলোর ক্ষেত্রে কি নিয়মকানুন সহজ হয়েছে? না, দিনের পর দিন কঠিনের দিকে যাচ্ছে। সো যে কোনো ভিসার ক্ষেত্রে একবার যখন একটা রেস্ট্রিকশন চলে আসে, এটার উপরেই চলতে থাকে, বেশিরভাগ সময় অনেক দিন পর্যন্ত চলতে থাকে। ডোনাল্ড ট্রাম্প যেটা করছে সে তার নিজের স্বার্থে করছে। এখন এগুলোর মধ্যে দিয়ে একটা রাস্তা আগে খোলা ছিল, ইচ্ছা মতো চলে যাওয়া যেত, এখন এটাকে টাইট করা হয়েছে, মানে চিপা করা হয়েছে। এখান দিয়ে যেতে হলে আপনাকে একটা প্রিসাইজ ওয়েতে যেতে হবে, তাই না? সেই প্রিসাইজ ওয়েতে যেতে হলে আমাকে সেভাবে চিন্তা করে আগাতে হবে। সো আজকে কিছু টিপস আমি শেয়ার করব। আসুন, ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পর থেকে অনেকে ভেবেছিলেন যে আমরা মানে অহরহ ভিসা পেয়ে যাব। বিষয়টা এরকম না। ডক্টর মোহাম্মদ ইউনুসের আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড ওনার অনেক বড় কানেকশন, এবং উনি সেটার মাধ্যমে সারা ওয়ার্ল্ডেই পরিচিত। কিন্তু এর মানে এই না যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে আমাদের এখানে যে সমস্ত স্টুডেন্ট বা ভিজিটাররা আছেন তারা ইজিলি ভিসা পেয়ে যাবেন। নো, তারা তাদের সিকিউরিটির কথা চিন্তা করে এই বিষয়গুলোকে আগের মতোই রেখেছে। হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাথে যারা কাজ করতেছে ক্লোজলি, তাদের ভিসা পাওয়াটা একটু ইজি হচ্ছে। বাট এই যে আমি এখানে বসে বসে কথা বলতেছি আপনাদের উদ্দেশ্যে, আর এই যে আপনারা যারা আমার কথাগুলি শুনতেছেন, আমার আর আপনার কিন্তু চেঞ্জ হয় নাই কোনো। আমরা ওই সে আগের মতোই, ওই চিপা রাস্তাটা দিয়ে আমাদের ঢুকতে হবে, উপায় নেই। কারণ আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসেরও রিলেটিভ না, আমরা ডোনাল্ড ট্রাম্পেরও কিছু হই না। সো দে আর এক্সেপশনাল, তাদেরকে এখানে এনে লাভ নেই। এটাই আমি বুঝাতে চাই। যারা মানে বিভিন্ন টেবিলে টেবিলে ঝড় উঠে ফেলতেছেন, ডক্টর মোহাম্মদ ইউনুসকে পচাইতেছেন, ডোনাল্ড ট্রাম্পকে পচাইতেছেন, নিজের জিনিসপত্র ঠিক করতেছেন না, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে? আশা করতেছি এরপর এগুলো নিয়ে আর কথা হবে না। তাহলে প্রথমে কি করা দরকার, চলেন সেগুলো আমরা শুরু করি। দ্যাট মিন্স টিপস শুরু করা যাক। প্রথমে আসি ভাই ব্রাদার, ছাত্র সমাজ, ছাত্রী সমাজ যারা আছে তাদের জন্য। দ্যাট মিন্স F1 F2 J1 J2 M1 M2 এগুলোর জন্য। প্রথম কথা, ফেসবুক প্রোফাইল খুব ভালোভাবে চেক হচ্ছে। খালি ফেসবুক না, যেই সোশ্যাল মিডিয়ায় আপনাদের অ্যাকাউন্টস আছে এগুলোকে আপনারা ওপেন রাখবেন যেন লগ ইন করা যায়। রিসেন্টলি আমার একটা স্টুডেন্ট DS-160 ফর্ম সে টাইম মতো কমপ্লিট না করার কারণে অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও তার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে গেছে। সো এমন না যে সে তাদের কথিত 7 দিনের মধ্যে ফিল আপ করতে হবে, এমন না। সে DS-160 ফর্ম ফিল আপ করেছে 3 উইকস আর্লিয়ার, মানে অ্যাপয়েন্টমেন্টের দিন থেকে 3 সপ্তাহ আগেই সে ওই সাবমিট করে DS-160 ফর্ম। বাট এম্বাসি থেকে ওর অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দেয়। তারা বলে যে তুমি লেটে ফিল আপ করছো, বাট এম্বাসির লেখা ছিল 7 ডেজ। পরে সে মেল করে, বাট এম্বাসি সেটাকে আর গ্রান্ট করে নেয়, আবার তাকে আবার একটা ফিল আপ করতে বলে। দ্যাট মিন্স যারা কিনা DS-160 ফিল আপ করার পরে সাবমিট না করে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, একটু কেয়ারফুল থাকেন। আগে DS-160টা সাবমিট করেন, ওনারা দেখুক আপনাদের প্রোফাইলগুলো লকটা কি আনলক আছে। এরা আগে এটা ভেরিফাই করতে চায়, যেটা আমি বুঝতে পেরেছি। সো ফেসবুক প্রোফাইল আরও যতগুলো অ্যাকাউন্ট আছে এগুলো আপনারা ওপেন রাখবেন, লক করা রাখবেন না, ঠিক আছে? কোনো কিছু ডিলিট করবেন না। যদি এর মধ্যে আপনি ধরেন হ্যাঁ নেগেটিভ কোনো কিছু দিয়ে থাকেন, USA বা ইসরায়েল বা এগুলো রিলেটেড, এগুলো হ্যাঁ এগুলোকে আপনি চাইলে অনলিমি করে দিতে পারেন, যাতে অন্য কেউ দেখতে না পারে আর কি, ঠিক আছে? সো ডিলেট না করে এটা করতে পারেন, অনলিমি করে রাখেন পোস্টগুলোকে। আর এই তো, সো এগুলো ওপেন রাখেন যেন লগ ইন করে বা আপনার প্রোফাইলে গিয়ে দেখা যায়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, DS-160 ফিল আপ করার সময় সমস্ত ইনফরমেশন দিবেন। যদি আপনার কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারও USA থেকে থাকে, সে ইনফরমেশন দেওয়ার জায়গা থাকলে অবশ্যই দিবেন। আগে জেনে নেবেন সে ওখানকার তার রেকর্ডটা কী। যদি কোনো ক্রাইম রেকর্ড না থাকে, সে যদি একজন ভালো মানুষ হয়ে ওখানে আছে, তাহলে আপনি ভিসা পেয়ে যাবেন। এটা রেফারেন্সটা সবচেয়ে বেশি কাজ করবে।
এই টিপসটা আশা করি এর মধ্যে কেউ আপনাদেরকে দেয়ও নেই, আপনারা পানও নেই। বেশিরভাগ সময় কী করেন যে না আমি কারো নাম দিব না, আমার ভাইও না, আমার বাপও না, আমার মাও না, কিছু না, আমি তার নাম কেন দিব? যদি ফ্রেন্ড বা পরিচিত কেউ থেকে থাকে যাকে DS-160-তে মানে ওকে ইনভলভ করা যায় এবং সে সেখানে একটা ভালো স্ট্যাটাসে আছে, মানে কোনো রকমের তার ক্রিমিনাল কেস টেস নাই, আপনারা তাকে ইনভলভ করেন আপনার DS-160 ফর্মে। বিকজ সে যেহেতু ভালো মানুষ, তাদের কাছে ডোনাল্ড ট্রাম্প টাইপের লোকের কাছে, তাহলে আপনিও তাদের কাছে ভালো মানুষ হিসেবেই পাবেন। তো এটাই বলতেছি, তাদেরকে ইনক্লুড করেন, ঠিক আছে? এটা গেল আরেকটা টিপস। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা করবেন সেটা হচ্ছে ইংলিশের উপরে এক্সট্রা কিছু স্পিকিংয়ের প্র্যাকটিস করেন। আমি জানি আপনাদের সবার ইংলিশ অনেক ভালো, অনেক ভালো, আমার থেকেও ভালো। আমি তো কিছুই না, আমার থেকে অনেক ভালো হয়তো বা, কিন্তু ইংলিশের প্র্যাকটিস করতেছেন না। আপনার IELTS-7 নিয়ে বসে আছেন, হ্যাঁ আপনি তো পারবেনই, আপনার তো কোনো সমস্যা নেই। আরে ভাই, আপনি ইংলিশ বলতে পারেন, ভালো কথা, বাট একজনের সাথে যখন কনভারসেশন হবে সেই জায়গাতে গিয়ে আপনি যদি প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু অনেক সময় প্যাচ লাগিয়ে ফেলবেন। ইংলিশ প্র্যাকটিস করেন, মক ইন্টারভিউ করেন, যেন আপনার পরবর্তীতে এম্বাসি যাওয়াটা ব্যাপারটা সহজ থাকে আর কি, ঠিক আছে? আর এম্বাসিতে গেলে দেখবেন লাইনের পর লাইন যখন দেখবেন ভিতরে মানুষজনের কথা বলতেছে নিজেই শুনতে পারবেন, আপনার সামনে সবাই দেখবেন যে ইন্টারভিউ দিচ্ছে, আপনি নিজেই শুনবেন কে ভিসা পাচ্ছে কে পাচ্ছে না, নিজের চোখ দিয়ে দেখবেন। সো সেই জায়গাতে গিয়ে এক্সপেকটেশান অনেক হাই থাকে সবার, স্বাভাবিক, সেই অনুযায়ী নার্ভাসনেসও কাজ করে। সো এই নার্ভাসনেস যাতে না আসে, এখন থেকে ইংলিশের জন্য প্রস্তুতি নেন ভালো করে। এম্বাসি যে ভিসা অফিসার আছে তাকে বোঝান যে আপনি ওইখানে গিয়ে ইংলিশের লেকচার ভালোভাবে বুঝতে পারবেন। দ্যাট মিনস আপনার কি ইংলিশের ফ্লুয়েন্সি ভালো থাকতে হবে। DS-160 লেখা বা ফিল আপ করা, ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া, এই সব কিছুর জন্য আমাকে মেইল করেন। অফকোর্স আমি আপনাদেরকে হেল্প করব, স্কলারশিপ পেতে হেল্প করব, ভিসা অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হেল্প করব এবং ভিসা পেতেও হেল্প করব। সো আশা করছি আমার মাধ্যমে যারা অনেকদিন ভিডিও দেখছেন, যারা আমার মাধ্যমে প্রসেস করতেছেন, তারা আলহামদুলিল্লাহ হ্যাপি আছেন, এবং যারা এখনও শুরু করেন নাই দ্রুত শুরু করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো আজকে এই পর্যন্তই থাকুক। ডোনাল্ড ট্রাম্পকেও কিছু বলার দরকার নেই, ডক্টর মোহাম্মদ ইউনূসকেও কিছু বলার দরকার নেই, আমরা নিজেরা আগে ঠিক হই, ঠিক আছে? তাহলে সব ঠিক হয়ে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।